আবার বুঝাই, ঠিক আছে? শর্টলি বুঝাই, ফ্রেমওয়ার্ক বলতে কি বুঝায়, একটা কমপ্লিট প্যাকেজ যেখানে অনেক কিছু আছে। একটা ওয়েবসাইটে মেনু থাকে, বাটন থাকে, স্লাইডার থাকে, অনেক কিছু থাকে, ঠিক আছে? ঠিক আছে, আরেকটা বিষয়, সাপোজ আমরা নর্মালি যখন কোনো একটা কাজ করি, যেমন হচ্ছে সাপোজ এই ইটা বানাচ্ছি, কি বলে, ফ্যানটা বানাইতেছি। এই ফ্যানটা বানাইতে গেলে যে পাখাটা দেখতেছেন, আমরা জানি পাখা তো রেডিমেড পাওয়াই যায়, কিন্তু পাখাটা কি দিয়ে বানানো? লোহা দিয়ে বানানো না, লোহা বা স্টিল দিয়ে বানাইছে। আমরা যদি এরকম ইলামেন্ট না দিয়ে দেওয়া হয়, আমরা ফার্স্টে কি করতে হবে, স্টিল কালেক্ট করতে হবে, পরে কি করতে হবে, পরে এরকম একটা শেপ দিতে হবে, শেপ দিয়ে পরে কালার করতে হবে, ঝামেলা না অনেক? সেটাই আমরা করে আসতেছি এইচটিএমএল সিএসএস দিয়ে। কিন্তু যদি রেডিমেডি পার্টগুলো আলাদা আলাদা ভাবে পাওয়া যায়, আমরা জোড়া লাগায় অনেক রকম ফ্যান বানাইতে পারবো, যেটা একটা উপরে হাওয়া দিবে, একটা নিচে হাওয়া দিবে, অনেক ধরনের, তাই না? কিন্তু পার্টগুলো সব আলাদা আলাদা থাকবে আর কি। তো এরকম একটা কমপ্লিট প্যাকেজকে বলা হয় ফ্রেমওয়ার্ক। যেমন সিএসএস এর ফ্রেমওয়ার্ক বলতে কি বোঝায়, যেমন সিএসএস দিয়ে যা যা করা যায়, আমার সিএসএস দিয়ে মেনু বানাইতে পারতেছি, বাটন বানাইতে পারতেছি, ঠিক আছে? তারপরে কলাম বানাইতে পারতেছি, পার্সেন্টেজ পার্সেন্টেজ ফ্লোট লেফট করে, এরকমই তো। এরকম সব কিছু যদি রেডিমেডই দেওয়া থাকে একটা সিএসএস ফাইলের মধ্যে, শুধু ক্লাসগুলো কল করা দিব, কাজ করবে, তখন সেটা হচ্ছে সিএসএস ফ্রেমওয়ার্ক। আবার মনে করেন যে জাভাস্ক্রিপ্ট বা যে কোয়ারি ফ্রেমওয়ার্ক বলতে কি বোঝায়, মাঝে মধ্যে অনেক ওয়েবসাইটে দেখবেন ক্লিক করলে, একটা বাটনে ক্লিক করবে, একটা পপ আপ আসে, দেখছেন কখনো? ক্লিক করার মাত্র পপ আপ আসে, এটা কিন্তু যে কোয়ারি জাভাস্ক্রিপ্ট দিয়ে খুব ইজিলি করা যায় সিএসএস মিক্স করে। কিন্তু যদি এত কষ্ট না করে, একটা ফাইলই থাকে, ফাইলের মধ্যে জাস্ট একটা ফাংশন আছে, কল করে দিলাম, ক্লিক করা মাত্রই পপ আপ হইলো, কি ভালো না? সবকিছু রেডিমেডই দেওয়া আছে, এরকম জিনিসগুলোকে বলা হয় ফ্রেমওয়ার্ক। এখন ওয়ার্ডপ্রেস কি একটা ফ্রেমওয়ার্ক? না, ওয়ার্ডপ্রেস কখনোই একটা ফ্রেমওয়ার্ক না, আবার ফ্রেমওয়ার্কও বলা যাবে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসকে বলা হয় মূলত সিএমএস, এটা কার্যকারিতার দিক দিয়ে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কিন্তু যদি আপনি এটাকে অন্যভাবে চিন্তা করেন, এটাকে ফ্রেমওয়ার্ক বলা যাবে, কারণ এখানে সব সেট আপ করা আছে, সব অ্যাড করা আছে, শুধু কি টেনে টেনে বসা দিতে হয়, এটাকে ফ্রেমওয়ার্ক বলা যাবে। মানে অনেক ক্ষেত্রে বলা যাবে, সব ক্ষেত্রে বলা যাবে না। আচ্ছা যাই হোক, তারপর ধরেন পিএইচপি ফ্রেমওয়ার্ক। আমরা এই যে লগ ইন করতেছি, সাইন আপ করতেছি, তারপরে পিএইচপি দিয়ে তো অনেক কিছুই করা যায়, মেইল পাঠানো যায়, অনেক কিছু। এখন এগুলো করতে গেলে তো অনেক কাটাকাটি করে অনেক অনেক কোডিং করতে হবে, তাই না? যদি রেডিমেডই দেওয়া থাকে ম্যাক্সিমাম জিনিসপত্র, ম্যাক্সিমাম ফাংশনালিটি রেডিমেড করা থাকে, খালি আমরা ফাংশন বসা দেবো, কাজ করবে, বেটার হইতো না? সেই ধরনের রেডিমেড ফাইলগুলোকে বলা হয় পিএইচপি ফ্রেমওয়ার্ক, যদি সেটা পিএইচপি দিয়ে করা যায়। যেমন পিএইচপি সিএসএস ফ্রেমওয়ার্কের মধ্যে হইতে পারে আপনার বুটস্ট্র্যাপ, ইউআই কিট, তারপরে পিউর সিএসএস, তারপর লেস, এই টাইপের। জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কের মধ্যে হইতে পারে আপনার জেকোয়ারি, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। তারপর জেকোয়ারি ইউআই, তারপর হচ্ছে আপনার সাপোজ মুটুলস, তারপর অ্যাঙ্গুলার জেস, তারপর রিয়াক্ট জেস। আমার মোটামুটি যেগুলো আমি পারি আর কি, কাজ করতে পারি, ওগুলোর নাম লিখছি। আচ্ছা, পিএইচপি ফ্রেমওয়ার্কের মধ্যে হইতে পারে আপনার সাপোজ লারাভেল, তারপর হচ্ছে আপনার সিম্ফনি, কোডিগনিটার। তারপরে যেগুলো পারি না ওগুলোরও কিছু নাম লিখি, সাপোজ জেন ফ্রেমওয়ার্ক, পাইথন ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এগুলো হচ্ছে পিএইচপি ফ্রেমওয়ার্ক। আচ্ছা, বুঝতে পারছি, ওকে। তো সিএসএস ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা কোনটা দেখবো? বুটস্ট্র্যাপ আর ইউআই কিট দেখবো। গুগলে একটা সার্চ দেন বুটস্ট্র্যাপ লিখে, getbootstrap.com, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট। এটা ভিতরে যান, ভিতরে যাওয়ার পরে ডাউনলোড বুটস্ট্র্যাপ দেখতেছেন একটা বাটন। আমরা এই ডাউনলোড করেও ইউজ করতে পারবো, আবার সিডিএন এর মাধ্যমে ইউজ করতে পারবো। সিডিএন বুঝি? সিডিএন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, এই ডেফিনিশন না জানলেও চলবে। এটা বলতে বোঝায় আরেকজনের ওয়েবসাইট থেকে সিএসএস বা জেএস ফাইল কল করা বা লিঙ্ক করা। যেমন আমি আমার সিএসএস ফোল্ডারের মধ্যে স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল রাখছি, তাহলে কল করবো কিভাবে? লিঙ্ক
href css ফোল্ডারের ভিতরে style.css, এভাবেই তো রেলিকল স্টাইল শিট। ওকে, যদি এই style.css ফাইলটা আমি কোনো একটা ওয়েবসাইটে আপলোড করলাম, মনে করেন আমি something.com, এটা রুট ডিরেক্টরিতে আমি style.css টা আপলোড করছি, তাহলে আমি এখানে লিংক করাবো কিভাবে? href equal something.com/style.css রেলিকল। যারা বুঝেন না আবার বলতেছি, মানে আমি আমার পিসিতে HTML ফাইলের সাথেই আছে CSS ফাইলটা, আমরা এইভাবে কল করতেছি। আমি চাচ্ছি না আমি অন্যজনের বা নিজেরই একটা ওয়েবসাইটের মধ্যে ফাইলটাকে আপলোড করে ওইখান থেকে কল করাবো, তাও কাজ করবে। কিভাবে? ডাইরেক্ট ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে যেখানে আছে ফাইলটা ওইখান থেকে। যেমন আমি একটু ডেমো দেখাই, softtechit.com/wp-content/theme/avada style.css। আচ্ছা সরি, কিছু একটা ভুল হয়েছে। এখানে নাই, খুব ভালো কথা। আচ্ছা এখানে নাই, যাই হোক অন্য একটা CSS ফাইল কল করি। যেমন এই হচ্ছে একটা CSS ফাইল, ঠিক আছে? বারবারই সমস্যা হচ্ছে। মনে করেন এই হচ্ছে একটা CSS ফাইল। সাপোজ এই CSS ফাইলটা এভাবে কাজ করবে না, যদিও এই CSS ফাইলটা আমি কপি করে যদি এখানে বসায় দিই, তাহলে এই CSS ফাইল থেকে কাজ করবে স্টাইলগুলো। এবার বুঝতে পারছি? এরকম একটা ওয়েবসাইট থেকে যখন আপনি কোনো একটা CSS ফাইল কল করেন, যে ওয়েবসাইটে আপনি কাজ করতেছেন ওয়েবসাইট না, আরেকটা ওয়েবসাইট, তখন এই ফাইলটাকে বলা হবে CDN, বা এইভাবে কল করানোকে বলা হবে CDN, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা পুরোপুরি সত্যি না। পুরোপুরি সত্যি হচ্ছে যদি সেটা অলওয়েজ এক্সিস্ট করে। এমন হইতে পারে না যে ফাইলটা ডিলিট হয়ে যাবে, যে সাইটের ওনার সে কি কখনো ডিলিট করে দিতে পারে না। তো পুরোপুরি অর্থে CDN বলতে বোঝায় এমন একটা ওয়েবসাইট বা এমন একটা লিঙ্ক যেখান থেকে কখনো ডিলিট হওয়ার চান্স নাই। ফাইলটা ডিলিট হয়ে গেলে তো আমাদের সাইট নষ্ট হয়ে গেল, CSS আর কাজ করলো না। যেমন ধরেন বুটস্ট্র্যাপ, এখানে আপনি যাবেন হচ্ছে গেট স্টার্টেডে, দেখতেছেন গেট স্টার্টেড, এখানে যাওয়ার পর একটু নিচে যাবেন, দেখেন একটা লিঙ্ক পাবেন আপনি, এই যে দেখতেছেন, পাইছেন লিঙ্ক? এই লিঙ্কে যান তো, কি দেখতেছেন? কিছু CSS কোড দেখতেছি তো। আচ্ছা এখন এই লিঙ্কটা আমি যদি কপি করে এখানে ইউজ করি, আমাদের এই লিঙ্কের মধ্যে যদি ইউজ করি, তাহলে ঠিক এই ফাইল থেকেই CSS ফাইল মানে স্টাইলগুলো পাবে। আরো বোঝানো লাগবে? রাইট। সো এটা কিন্তু কখনো ডিলিট হওয়ার চান্স নাই, এটা অলওয়েজ এক্সিস্ট করবে, যেহেতু তারা প্রফেশনালি বিজনেস করার জন্য এই কাজগুলো করতেছে। আচ্ছা বুটস্ট্র্যাপে যান, ডাউনলোডে ক্লিক করেন, করার পর আমি তিনটা অপশন দেখতে পাচ্ছি। আমাদের ডাউনলোড করতে হবে কোনটা? প্রথম পার্টটুকু। এখানে ক্লিক করেন, একটা করে সেভে ক্লিক করেন, ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পরে একটা ফোল্ডার পাবেন, ভিতরে যান, দেখেন তিনটা ফোল্ডার, আমাদের তিনটা ফোল্ডারই লাগবে। তো যেখানে আমরা কাজ করতেছি ওখানে চলে যাই। তিনটা ফোল্ডারে কি করব? রাখবো। রাখার পরে এখানে একটা HTML ফাইল বানাবো, index.html, ঠিক আছে? এরপরে একটা style.css ফাইল বানাবেন, নরমালি অ্যাজ ইউজুয়াল যা করি আমরা। এরপরে এই দুটাকে ওপেন করেন। আচ্ছা নরমালি জেন কোডিং এর মাধ্যমে
স্ট্রাকচারটা নিয়ে আসেন, তারপর এখানে লেখেন সাপোজ বুটস্ট্র্যাপ বেসিক পার্ট 1, সরি বেসিক পার্ট না, কনসেপ্ট। ওকে, সিএসএস ফাইল কল করাইছি, শেষ, এতটুকুর কাজ শেষ। এবার আমরা এই যে ফোল্ডারগুলো নিয়ে আসছি, এই ফোল্ডারগুলোর কাজ কি? এই সিএসএস ফোল্ডারে দেখবেন কিছু ফাইল আছে, দেখতেছেন? এটা সেই যে ম্যাপ ফ্রেমওয়ার্ক, এই যে ম্যাপ, এই দুটো আমাদের আপাতত লাগবে না, এগুলো ডিলিট করে দিই, এখন লাগবে না। তারপর দেখেন কয়টা ফাইল আছে এখানে, বুটস্ট্র্যাপ সিএসএস, বুটস্ট্র্যাপ min ডট সিএসএস, বুটস্ট্র্যাপ থিম সিএসএস, বুটস্ট্র্যাপ থিম ডট min ডট সিএসএস। এখানে আসলে ফাইল আছে দুইটা, জেনুইন ফাইল আছে দুইটা, বাকি দুইটা হচ্ছে মিনিফাইড। মানে এই বুটস্ট্র্যাপ ডট সিএসএস এ যা আছে বুটস্ট্র্যাপ min ডট সিএসএস তাই আছে, তাহলে এটা হচ্ছে নর্মাল ভার্সন, এটা হচ্ছে মিনিফাইড ভার্সন। মানে একটু র্যাপিং বাদ দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন, এই সব ডানে ডানে মিনিফাইডটাই, মিনিফাই করলে সাইজ কমে যায় ফাইলের, আর নর্মালটাই কি সব নিচে নিচে। এই জন্য একটু খেয়াল করেন, এটার সাইজ কত, 44 কিলোবাইটের, এটা 120, একটু কমে গেছে। আর তাছাড়া লোড হইতেও খুব ফাস্ট লোড হবে যদি মিনিফাইডটা ইউজ করি। তো ফার্স্টেই খেয়াল করবেন, আমাদের কি এই ফাইলগুলো এডিট করার কোনো দরকার আছে? দরকার পড়বে? জানার কথা না আপনাদের, না দরকার পড়বে না। বুটস্ট্র্যাপ ডট সিএসএস ফাইলটা আমাদের এডিট করার দরকার পড়বে না, এই জন্যই আমরা বুটস্ট্র্যাপ ডট সিএসএস কল না করে মিনিফাইডটাই কল করি, যাতে এটা একটু ফাস্ট লোড হবে বা সাইজটাও কম। তো বুটস্ট্র্যাপ ডট সিএসএসটা ডিলিট করে দিলাম। আবার এটার ক্ষেত্রেও বুটস্ট্র্যাপ থিম ডট সিএসএস আর বুটস্ট্র্যাপ থিম ডট min ডট সিএসএস এডিট করার দরকার হবে? হবে, অবশ্যই হবে। কারণ এই ফাইলটাতে শুধুমাত্র এমন কিছু জিনিসপত্র আছে যেগুলো আমাদের মাঝে মধ্যে এডিট করার দরকার হবে, সব সময় না। মানে আপনি প্রফেশনালি কাজ করছেন যে এডিট করার দরকার হবেই এমন না, বাট মাঝে মধ্যে দরকার হইতে পারে। সেক্ষেত্রে কি এটাই ইউজ করবেন, পরে মিনিফাই করে নেওয়া যাবে। মিনিফাই কিভাবে করতে হয় জানি তো নাকি? দেখেছি আমি যে সিএসএস মিনিফায়ার, আবার আনমিনিফাই কিভাবে করতে ওটাও দেখেছি, তাই না? ওটা আপাতত দরকার নেই আমাদের। তো আমরা তাহলে ওই সিএসএস যে ফাইলগুলো আছে ওগুলো করে ফেলি, নর্মালটা ডিলিট করে শুধু মিনিফাইডটা রাখি। আপাতত আমি এডিট করব না, এই দুইটা লিঙ্ক করাবো। সিএসএস ফোল্ডারের ভিতরে বুটস্ট্র্যাপ ডট min ডট সিএসএস, আর এখানে সিএসএস ফোল্ডারের ভিতরে কি বুটস্ট্র্যাপ থিম ডট min ডট সিএসএস, তাই তো? ওকে, এবার আসেন ফন্টসে। এই ফন্টগুলো আমাদের কল করতে হবে হবে না, কারণ এই ফন্টগুলা এই বুটস্ট্র্যাপ ডট min ডট সিএসএস এর মধ্যেই কল করা আছে, ঠিক আছে? একটা মজার বিষয়, এগুলো কিসের ফন্ট? এগুলো হচ্ছে ফন্টোসাম। কি এগুলা? ফন্টোসাম। আমাদের আলাদা করে যাতে ফন্টোসাম কল করতে না হয়, এই জন্যই কি ওরা বুটস্ট্র্যাপের ভিতরে ফন্টোসাম দিয়ে দিছে, নামটা খালি চেঞ্জ করে দিছে গ্লিফ আইকন, কিন্তু জিনিস একই। মানে আপনার ফন্টোসামটা বুটস্ট্র্যাপের মধ্যে আছে। জেস, এটার ভিতরে কি থাকার কথা? জাভাস্ক্রিপ্ট ফাইল থাকার কথা। এখন চিন্তা করে দেখেন, বুটস্ট্র্যাপ ডট জেএস আর বুটস্ট্র্যাপ ডট min ডট জেএস কি এই দুইটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? শুধুমাত্র একটা সাইজ কম, একটা বেশি। যেটা সাইজ বেশি মানে বুটস্ট্র্যাপ ডট জেএস, এটা ডিলিট করে দিই, ওটা থেকে মিনিফাইড করে এটা বানানো হয়েছে। এবার npm, এটা কি? এটা ওপেন করে দেখেন কি ভিতরে কি আছে। কি আছে? তেমন কিছু নাই, ফাংশনও নাই। বলছে যে এই ফাইলগুলা কল করা যাবে, মানে মেন কথা এটা তারা এই বুঝাইছে আপনি চাইলে অন্যান্য জেএস ফাইলও কল করতে পারবেন যখন দরকার হবে। আমাদের এখন দরকার আছে নাই, আমরা যখন জাভাস্ক্রিপ্ট যে করে নিয়ে কাজ করবো, যে করে প্লাগইন নিয়ে কাজ করবো, তখন দরকার হবে, এখন দরকার নেই, ঠিক আছে? ওকে, এই ফাইলটা রাখার দরকার আছে এখন না, কারণ এখানে কোনো কাজের জিনিস নাই, জাস্ট একটা ডেমো ফাইল বানায় রাখছে। এবার আবার খেয়াল করেন, সিএসএস এর ভিতরে দুটো ফাইল আর জেএস ফোল্ডারের ভিতরে এই একটা ফাইল, এগুলোই লাগবে, আরগুলো লাগবে না আপাতত। তো আমি সিএসএস এর মধ্যে দুইটা ফাইলকে কল করছি। এখন আমার একটা জিনিস না বললে আপনারা কাজ করতে পারবেন না, সেটা হচ্ছে
এই যে দেখেন স্টাইল ডট সিএসএস টা সবার উপরে আছে, এই কাজটা করা যাবে না। কারণ আপনি যদি স্টাইল ডট সিএসএস এ হেডিং এর কালার চেঞ্জ করেন, দেখবেন চেঞ্জ মানে হেডিং এর সাপোজ সাইজ চেঞ্জ করলেন, কোনো কিছু চেঞ্জ করলেন বা কোনো একটা জিনিসের কিছু একটা চেঞ্জ করলেন, ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলি, দেখবেন চেঞ্জ হচ্ছে না। কারণ কি, যে ফাইলটা নিচে কল করা থাকে ওইটাই সবচেয়ে বেশি কাজ করে, প্রায়োরিটি বেশি থাকে। এই জন্য স্টাইল ডট সিএসএস এর প্রায়োরিটি যাতে সবচেয়ে বেশি থাকে, এই জন্য এটা সবার নিচে কল করবে, মনে থাকবে। এটা না করলে কিন্তু সমস্যা। আবার রেসপন্সিভ করতে গেছে, আগে কি দেখেছি ভুলে যান। আমি বলছি যে ফাইলটা নিচে থাকবে ওই ফাইলটার প্রায়োরিটি বেশি, আর যদি এটার প্রায়োরিটি বেশি না থাকে তাহলে এটা ওগুলাকে মানে বাদ দিয়ে নিজের কোডটা কাজ করে দিতে পারবে না, পারবে? রাইট, ওকে। এইবার আপনি ওই যে bootstrap.min.js এটাকে কল করেন কিভাবে? স্ক্রিপ্ট ট্যাগ লিখেন, লিখে src অ্যাট্রিবিউটের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে যে এটা থাকা, সরি জেস ফোল্ডারের ভিতরে যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা আছে bootstrap.min.js, না 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 href হবে না, স্ক্রিপ্টের মধ্যে তো href কাজ করে না, শুধু src কাজ করে। বডি যেখানে শেষ হয়েছে তার ঠিক আগে, মনে থাকবে। এটা হেডে দিলেও সমস্যা নাই, বাট এখানে দেওয়াটা বেটার আপাতত। ওকে, এরপরে মনে রাখতে হবে যে এই বুটস্ট্র্যাপটা যে কোয়ারির উপর ডিপেন্ড করে, মানে যে কোয়ারিটা কল করা ছাড়া এটা কাজ করবে না। যে কোয়ারি একটা ফ্রেমওয়ার্ক, বলছি না, বলছিলাম যে যে কোয়ারিটাও কি জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। আর এই bootstrap.js কাজ করবে কখন? যখন যে কোয়ারিটা কল করা থাকবে, তখন যে কোয়ারি থেকেই কাজ করাবে সে। যে কোয়ারি কল করছে কোথাও, যে কোয়ারি একটা শুধু ফাইল, একটা জাস্ট একটা ফাইল। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আচ্ছা তার আগে আমি বুঝাই ডিপেন্ডেন্সি বলতে কি বুঝায়। ছোটবেলা থেকে যখন বড় হন তখন কাদের উপর ডিপেন্ড করেন? যখন বিয়ে শাদী করেন আপনার বউ কার উপর ডিপেন্ড করবে? আপনার উপরে। সে কি আপনার বাপ মায়ের উপর ডিপেন্ড করবে? মানে ম্যাক্সিমাম টাইমে আপনার উপরেই ডিপেন্ড করবে। সো ডিপেন্ডেন্সি ভ্যারি করে আর কি। যে কোয়ারির উপর ডিপেন্ড করে বুটস্ট্র্যাপটা কাজ করতেছে। আবার এমন হইতে পারে না আমি আরেকটা ফাইল কল করলাম যেটা আবার ডিপেন্ড করবে কিসের উপরে? বুটস্ট্র্যাপের উপরে। কিন্তু আপাতত ওরকম কোনো ফাইল নাই। অন্যান্য ক্ষেত্রে মানে থাকতে পারে যখন আমরা যে কোয়ারিতে কাজ করব। আচ্ছা, যে কোয়ারিটা কিভাবে ডাউনলোড করবেন দেখেন। ফার্স্টে যাবেন jquery.com এ। jquery.com এ যাওয়ার পরে ডাউনলোডের অপশন দেখতেছেন, ক্লিক করেন ডাউনলোডে। একটু নিচে আসেন, সবার উপরে যে ফাইলটা দেখতেছেন ডাউনলোড দ্য কম্প্রেসড প্রোডাকশন কোয়ারি। কম্প্রেসড মানে কি? মানে জিপ করা না, এক্ষেত্রে বুঝাবে মিনিফাইড। ঠিক আছে, তো এটাতে ক্লিক করেন। ক্লিক করলে ডাউনলোডের অপশন আসবে না, ডাইরেক্ট ওই জেএস ফাইলের লিঙ্কটা দিয়ে দিবে। ফলে ওই মানে যে কোডগুলো আছে এখানে, এই কোডগুলো শো করতেছে এই ফাইলের মধ্যে। এখানে ডিরেক্ট ডাউনলোডের কোনো অপশন নাই, এজন্য কন্ট্রোল এ প্রেস করবেন। কন্ট্রোল এ প্রেস করে কপি করবেন। এটাকে কি করবেন? আরেকবার রিলোড দিই। হ্যাঁ, কপি করেন। কপি করে এখানে একটা নতুন ফাইল তৈরি করেন। সরি, jquery.js যে কোনো নামে বানাইতে পারবেন, সমস্যা নাই। জাস্ট বুঝার স্বার্থে আমি jquery.js দিলাম। আর আরেকটু যাতে ভার্সনটা মনে থাকে এর জন্য 1.11.3 লিখে দিলাম .min.js। এটা যে মিনিফাইড ভার্সন সেটাও বোঝানোর জন্য এরকম করলাম। ফাইলের নাম কি দিছি? jquery-1.11.3.min.js দিলাম, যাতে মনে থাকে এটা মিনিফাইড ভার্সন, আবার 1.11.3 নাম্বার ভার্সন। এটা শুধু jquery.js রাখলেও সমস্যা নাই। ক্লিয়ার? পেস্ট করলাম কোডগুলো, মানে এখানে যে কোডগুলো ছিল কন্ট্রোল এ দিয়ে তো কপি করছি। এখানে কি করব? পেস্ট করে সেভ করবেন। আচ্ছা, পেস্ট করার পর সেভ করবেন জাস্ট একটা, আর কোনো কাজ নাই এটাতে। এবার কি করব?
যে করে এটা কল করা দেব। অবশ্যই যাবে, কেন যাবে না, বাট যে করে সেকেন্ড ভার্সনটা এখনো অতটা মানে না, মানে ডিপেন্ড, কি বলা যায়, স্টেবল না, ঠিক আছে। এই জন্যই 1.1 1.3টা ইউজ করাটাই বেটার। বুঝি নাই। অবশ্যই আছে, ডিপেন্ডেন্সি আছে। যেমন এটা প্রায়োরিটি ভ্যারি করে, এখানে প্রায়োরিটির কিছু নাই, এখানে মেইন কথা হচ্ছে বুটস্ট্র্যাপটা তখনই কাজ করবে যখন তার উপরে যে করে এটা কল করা থাকবে, ঠিক আছে। বুঝাতে পারছি? যদি আপনি চিন্তা করেন এটা তো তাহলে পরে লিখলেও চলে, না পরে লিখলে কাজ করবে না, না কাজ করবে না। এই জন্য কি করতে হয়, যে কোয়েরিটা আগে লিখতে হবে, আগে কল করতে হবে, বুটস্ট্র্যাপটা পরে কল করতে হবে। আপনাদের যে ভুলগুলো হবে এগুলো বলে নেই আগে, আমি এখনো বুটস্ট্র্যাপে যাই নাই, বক বক করতেছি, যার কারণে আপনাদের জানা দরকার অনেক কিছু। আপনি ফার্স্টেই যেটা করবেন কাজ করার আগে পেজ সোর্সে যাবেন, গিয়ে ফার্স্টে প্রত্যেকটা ফাইল একবার করে ক্লিক করে দেখবেন নট ফাউন্ড শো করে কিনা। নট ফাউন্ড শো করছে একটা, তো না, তার মানে এগুলো পাইছে। যে করে ডট জেএসএ ক্লিক করেন, পাইছে, পাইছে, মানে কোডগুলো শো করে কিনা, করে। বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএসএ ক্লিক করেন, পাইছে, তার মানে আর কোনো সমস্যা নাই, এবার কাজ করতে পারবো। এবার শুরু করেন কাজ। হুম হুম। না পেলে দেখবেন কি ভুল করছেন, স্পেলিং মিস্টেক করছেন কিনা কোনো, বা যে করে আসে হচ্ছে জেস ফোল্ডারের ভিতরে আপনি লিখছেন এভাবে, হবে এরকম সমস্যা হইতে পারে। ওকে, কাজ শুরু করার জন্য যতটুকু দরকার ততটুকু আমরা করে ফেলছি। জিনিসগুলো একটু রিভিউ করি কি করছি আমরা। ডাউনলোড বুটস্ট্র্যাপ ফ্রম গেট bootstrap.com, ঠিক আছে। দেন লিঙ্ক আপ দ্য bootstrap.min.css আর bootstrap.theme.min.css, এরপরে লিঙ্ক আপ দ্য bootstrap.min.js, ঠিক আছে। as bootstrap.min.js is dependent of jQuery, so at first you have to link up jQuery file, then link up the bootstrap.js. Clear? এই হচ্ছে স্টেপ, শেষ। এবার কাজ করব। দেখেন আমি এখানে কিছু একটা লিখতেছি, সামথিং, সরি বলেছে সামথিং, রিলোড দেন। অ্যাজ ইউজুয়াল যেরকম ফন্টে শো করার কথা সেরকম ফন্টে শো করতেছে, দেখেন একটু ডিফারেন্ট ফন্টে শো করতেছে। এবার একটা কাজ করেন, এর আগে পরে একটা ক্লাস বসায় দেন, কন্টেইনার, শেষ করেন সামথিং এর পরে কি ক্লাস, কন্টেইনার, রিলোড দেন। বাম পাশে একটু স্পেস চলে আসছে, খেয়াল করছেন। এবার একটা কাজ করেন, সামথিং 3বার লিখেন, কিভাবে আসছে পাশাপাশি। আমি চাচ্ছি আমাদের ওয়েবসাইটের কন্টেইনারটা যতটুকু আছে দুটোকে 3 ভাগে ভাগ করবে, করে 3টা আলাদা আলাদা পার্টে এটা শো করবে কলাম হিসেবে, মানে 33% করে সে 100%কে ফিল আপ করবে। তো এই 3টাকেই একটা কমন ক্লাসের মধ্যে রাখেন, কল এমডি 4। কিভাবে এগুলো কাজ করতেছে সেগুলো একটু পরে বুঝাচ্ছি আমি, আপাতত দেখেন কিরকম কাজ করে। আগে দেখা দরকার জিনিসটা দিয়ে কি হয়, তারপর বুঝার ট্রাই করব। রিলোড দেন, দেখেন তিনটা কলাম বানায় ফেলছে আর কি। তো এই ব্যাপারগুলাই আমরা বুটস্ট্র্যাপ দিয়ে খুঁজিলি করতে পারবো। অথচ আমরা যদি কলাম বানাইতে চাইতাম সিএসএস দিয়ে, কত কাহিনী করা লাগতো, উইথ দেওয়া লাগতো, ফ্লোট লেফট দেওয়া লাগতো, ওভারফ্লো হিডেন দেওয়া লাগতো, অনেক কাহিনী করা লাগতো। আচ্ছা রাইট, আচ্ছা এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আমাদের ক্লাসের নামগুলো মনে রাখতে হবে, কোন ক্লাসের নাম দিলে কি হয়, ঠিক আছে, কোন নামটা দিলে কি হয়। যেমন আমি এখানে পি ট্যাগ ইউজ করলাম, ইউজ করে বললাম দিস ইজ এ প্যারাগ্রাফ। কি করলাম,
দিস ইজ এ প্যারাগ্রাফ করে যখন রিলোড দিব এটা তো নর্মালি শো করতেছে। যখন এটার মধ্যে আমি একটা ক্লাস অ্যাড করব, ক্লাসের নামটা হচ্ছে টেক্সট সেন্টার। কি টেক্সট সেন্টার, রিলোড দেন, এই যে মাঝখানে চলে আসছে। আমাদের সিএসএস করা লাগছে, কিন্তু টেক্সট সেন্টার এটা কি মানে গাইবি ভাবে সিএসএস পাই যেতেছে না। এই সিএসএস স্টাইলগুলা bootstrap.min.css এর মধ্যে করা আছে এই ক্লাসের মাধ্যমে। সো ক্লাসটা বসা দিলে কি ওই স্টাইলটা পাচ্ছে। সমস্যা আছে? রাইট, জাস্ট ক্লাসের নামগুলো জানতে হবে আমাদের। ক্লাসের নামগুলো কোথায় পাবেন? ক্লাসের নামগুলো পাবেন এখানে, দেখছেন সিএসএস, এখানে ক্লিক করেন। একটা ক্লিক করার পর ডান দিকে দেখেন কি কি জিনিসপত্র আপনি অ্যাড করতে পারবেন। প্রথমত HTML5 এর ডক টাইপ পাবেন, ওটা সরি ভুল বলছি, মোবাইল ফার্স্ট। এখানে ওভারভিউ আর কি কি করা যাবে। HTML5 এর ডক টাইপ মানে HTML5 এর মার্কআপ অনুযায়ী কাজ করতে হবে আপনাকে। মোবাইল ফার্স্ট মানে এটা অটোমেটিক রেসপন্সিভ। আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম না 3টা কলাম, মনে আছে? কিছুক্ষণ আগে দেখেছি 3টা কলাম বানিয়েছি আমি। এগুলো কিন্তু অটো রেসপন্সিভ। ছোট করেন দেখেন নিচে নিচে নেমে গেছে, দেখছেন অটো নিচে নেমে যায়। এরকম রেসপন্সিভ করা যাবে খুব ইজিলি। তারপর টাইপোগ্রাফি অ্যান্ড লিঙ্কস, লেখাগুলো খুব স্মুথ আর ক্লিন। সো টাইপোগ্রাফি খুব স্ট্যান্ডার্ড। ইভেন ওয়ার্ল্ডের খুব নাম করা অনেক বড় বড় ইয়ের মধ্যে অ্যাপ্লিকেশনের মধ্যে বুটস্ট্র্যাপ ইউজ করতেই হয়। এরকম যেমন লারাভেল, বুটস্ট্র্যাপটা বিল্ট ইন করা এখানে। এই যে normalize.css for improved cross browser rendering we use normalize.css, a project by Nicholas A. Habijabi। মানে কি বুঝছেন? ওকে, নর্মালাইজ বানাইছে কে? দুজন মহা ব্যক্তিত্ব বানিয়েছে আর কি, নিকোলাস গ্যালেগার, জোনাথন নীল, দুজন বানিয়েছে। ওরা বলছে এটা ক্রস ব্রাউজার মানে বিভিন্ন ব্রাউজারে যাতে প্রবলেম না হয়, একই রকম শো করে, এই জন্য আমরা সবসময় একটা ফাইল ইউজ করতে হয় normalize.css। জানেন আপনারা? জানার কথা। ওই জিনিসটা এখানে বিল্ট ইন করা আছে। উই ইউজ normalize.css, এ প্রজেক্ট বাই নিকোলাস গ্যালেগার। ওরা এটা ডিফল্ট ভাবে দিয়ে রাখছে, সো আমাদের ইউজ করতে হবে না। ঠিক আছে, এই জন্যই ক্রস ব্রাউজার কম্পিটিবল বলা হয় বুটস্ট্র্যাপকে। যে কোনো ব্রাউজারে দেখবেন একই রকম শো করে। তারপরে কন্টেইনার্স, কিছুক্ষণ আগে দেখেছি। আমি চাইলেই এটাকে ফুল স্ক্রিন করতে পারবো, আবার চাইলেই কি এটাকে একটু চাপা দিতে পারবো যে দুই পাশে সামান্য একটু খালি থাকে। যেমন কি ক্লাস ইউজ করছি, কন্টেইনার ক্লাসের ভিতরে রাখলে দুই পাশে একটু খালি হয়ে যায়। আর যদি ক্লাসের নামটা আমি দিই কন্টেইনার ফ্লুইড, কি দেই? কন্টেইনার ফ্লুইড দেই, দেখেন ফুল স্ক্রিন হয়ে গেছে, কিন্তু তারপরও সামান্য একটু খালি আছে। ঠিক আছে, ওকে। এবার চলে আসে গ্রিড সিস্টেমে। এটা খুব ইন্টারেস্টিং। গ্রিড সিস্টেম মানে কি? গ্রিড মানে কি? গ্রিড মানে কলাম। গ্রিড মানে কি বুঝায়? মেইনলি কলাম বুঝায়, বাট গ্রিড বলতে অন্যভাবে বুঝাইতে গেলে আরেকটা জিনিস বুঝায়, সেটা হচ্ছে ঘর। কি বুঝায়? গ্রাফ আর কি, গ্রাফ, ঘর। যেমন আমি একটু এঁকে দেখাই। সাপোজ এই যে একটা সাদা পেজ, এর মধ্যে আমি এই একটা পার্ট, একটা পার্ট, এই একটা পার্ট, এরকম 3টা কলাম বানাইছি। এটাকে একটা গ্রিড বলা যাবে, এটাকে একটা গ্রিড বলা যাবে, আবার এটাকে একটা গ্রিড বলা যাবে। আবার আমি এরকম বানাইছি, এই এই এটার সমন্বয়ে আবার আরেকটা বানাইছেন, আবার এই 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 4টার সমন্বয়ে আবার আরেকটা বানাইছেন। সো এই পুরোটাকে একটা গ্রিড বলা যাবে, আবার ভিতরেগুলোকেও কি গ্রিড বলা যাবে। বুঝাইতে পারছি? ওকে, মানে একটা উইথকে ভাঙা আর কি, পার্ট 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 করা হচ্ছে গ্রিড। এই গ্রিড সিস্টেমটা প্রথমে বা গ্রিড সিস্টেমের জন্য সবচেয়ে পপুলার হচ্ছে ফ্লেক্স। ফ্লেক্স সিএসএস লিখে একটা সার্চ দেন। ফ্লেক্সবক্স, সরি ফ্লেক্স না, ফ্লেক্সবক্স। এটা কিন্তু সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, এটা সিএসএস এর প্রপার্টিও, যেমন হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স।
ঠিক আছে, বাট ফ্লেক্স, আচ্ছা একটু ভিতরে যাই আমরা। আপনারা কি বুঝতেছেন না নাকি দেরি করে আসছেন? আপনাদের আসার আগে আমি কিছু বুঝে নেই। আচ্ছা দেখেন, ফ্লেক্স বক্স দিয়ে এরকম সুন্দরভাবে গ্রিড সিস্টেমটা তৈরি করা যায়। তো এটাই ইয়ের মধ্যে আপনার ওই বুটস্ট্র্যাপের মধ্যে যেহেতু বিল্ট ইন আছে, আমাদের ফ্লেক্স বক্সে ইউজ করা লাগতেছে না গ্রিড তৈরি করার জন্য। সো বুটস্ট্র্যাপটা একটা কমপ্লিট প্যাকেজ। আচ্ছা, এরকম কলম আমি কিভাবে তৈরি করতে পারি? ধরেন আমি একটা বক্স বানাইলাম, বক্স কি করলাম, বক্স। বক্সটাকে আমি ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, হাইট দিলাম 200 পিক্সেল। আমি কিন্তু উইথ দেই নাই, কি দিছি, হাইট দিছি। রিলোড দেন, পাইছে না? আমি যদি এটার মধ্যে আরেকটা ক্লাস অ্যাড করি, ক্লাসের নাম হচ্ছে কল md2, ক্লাসের নাম কি? তো সেক্ষেত্রে কল না হয় বুঝলাম, কলাম, এমডি মানে কি, মিডল, এমডি মানে মিডিয়াম। এখন মিডিয়াম বলতে কি বোঝায়? আচ্ছা, মিডিয়াম বলতে বোঝায় একটা স্পেসিফিক স্ক্রিন সাইজ। যেমন হচ্ছে আমাদের একটু বুটস্ট্র্যাপ থেকে দেখে আসি, বুটস্ট্র্যাপ থেকে দেখানোটা বেটার হবে। একটু নিচে আসেন, এখানে কিছু সাইজ দেখতে পাবেন। এই যে এমডি 992 চাইতে বেশি বা সমান, মানে কি আমাদের স্ক্রিন সাইজটা যখন 992 থাকবে অথবা এর চাইতে বেশি থাকবে, তখন এটা 12 ভাগের 2 ভাগ হবে এই মানে উইথটা। এমডি মানে গ্রেটার দেন অর ইকুয়াল 992 px স্ক্রিন সাইজ। এমডি মানে কি 992 পিক্সেলের স্ক্রিন সাইজের সমান অথবা যদি বেশি থাকে, তখনই এই ক্লাসটা কাজ করবে। আর 2 মানে কি, 2 মানে হচ্ছে পুরো স্ক্রিনের 12 ভাগের 2 ভাগ উইথ। এবার কি বুঝছেন? 12 ভাগ করে রাখছে মানে বুটস্ট্র্যাপের সিস্টেমে হচ্ছে 12 গ্রিড, 12টা ঘর বানায় রাখছে। আপনি যদি 2 ইউজ করেন সে 12 ভাগের 2 ভাগ পাবে, আপনি যদি 7 ইউজ করেন 12 ভাগের 7 ভাগ পাবে, আপনি যদি 13 ইউজ করেন 12 ভাগের 13 ভাগ পাবে। নাকি 12 ভাগের 13 ভাগ আছে? না, 12 ভাগের কোনো 13 ভাগ নাই, আপনি 12 পর্যন্ত ইউজ করতে পারবেন। ক্লিয়ার? ওকে, এখানে যদি আমি 2 ইউজ করি সেক্ষেত্রে 12 ভাগের 2 ভাগ পাবে। দেখেন কিভাবে পায়, কত, 12 ভাগের 2 ভাগ পাইছে। আমি যদি এখানে লিখি কল md3, 12 ভাগের 3 ভাগ পাইছে। আমি যদি এখানে লিখি 12, সরি কল md7, 7 ভাগ পাইছে। আমি যদি লিখি কল md12, না না, এই ক্লাসগুলাই অটোমেটিক উইথ দিয়ে রাখছে bootstrap.me.css। এই ক্লাসগুলোর মাধ্যমে কি অটোমেটিক উইথ দেওয়া আছে, ক্লাস বসানো মাত্র ওই উইথটাই পাবে, যে উইথের ক্লাস বসাবেন ওই উইথটাই পাবে। এই যে 11 ভাগ। এইবার এই 11 ভাগকে যদি আমি আবার মাঝখানে আনতে চাই, মাঝখানে আনতে চাই মানে ইচ্ছা জাগতে পারে না, আমি মাঝখানে আনতে চাই জিনিসটাকে, হয় কন্টেনারের মধ্যে রাখবেন, যদি মাঝখানে আনার ইচ্ছা থাকে হয় কন্টেনারের মধ্যে রাখবেন, আর এখানে করবেন 12। ঠিক আছে? আপনি অন্যভাবেও করতে পারেন। কিভাবে? কন্টেনারটা বাদ দেন, এই যে ফুল স্ক্রিন, আপনি এখানে 2 কমান, না 10 করে দেন, তাহলে ডান পাশে 2 খালি। তো আমি যদি বাম দিক থেকে আবার একটা গ্রিড ধাক্কা দিই, বলি বাম পাশের একটা গ্রিড খালি থাকবে, মেন কথা এখানে তো 10 ভাগ, তার মানে 2 ভাগ খালি। আমি যদি বলি বাম পাশে 1 ভাগ আবার খালি থাকবে,
সেক্ষেত্রে মাঝখানে আসবে তো মাঝখানে। তো আমরা সেক্ষেত্রে বলতে পারি কল এমডি অফসেট 1, মানে প্রথমে একটা ঘর খালি রেখে তারপর শুরু হবে। ঠিক আছে, কল এমডি অফসেট 1। ক্লাস বসিয়ে দিছি, খালি ক্লাসের নামগুলো মনে রাখতে হবে আমাদের। কল এমডি অফসেট। অফসেট বলতে খালি বুঝায়, যেমন আপনি এই দেওয়ালের সাথে লেগে দাঁড়িয়ে আছেন, আপনাকে বলা হলো দেওয়াল থেকে 10 ইঞ্চি অফসেট তৈরি করেন, কি বুঝাবে? দূরত্ব। দূরত্ব বুঝাবে, দূরত্ব। অফসেট বলতে মেনলি দূরত্ব বুঝে না, অফসেট বলতে বুঝায় বাদ রেখে যাওয়া। ঠিক আছে, অফসেট বলতে কি বুঝায়? বাদ রেখে যাওয়া। সাপোজ একটা ক্রিকেট খেলা চলতেছে, আপনি বললেন আমি খেলবো, আপনারা বলো ওকে ঠিক আছে তুমি দুধ ভাত প্লেয়ার হিসেবে ফিল্ডিং করো। ঠিক আছে, আপনাকে কি বললো? আপনি দুধ ভাত প্লেয়ার, আপনি ফিল্ডিং করবেন, খালি ব্যাটিং পাবেন না। আপনাকে কি করলো? ব্যাটিং থেকে অফসেট করে দিল, বাদ দিয়ে দিল। বুঝাতে পারছি? ডেফিনিশনটা পুরোপুরি ঠিক হয় নাই, তারপরে এইভাবেই ধরে নেন। রাইট, প্রথম থেকে, শেষ থেকে না, শুরু থেকে বাদ দিয়ে যাবে। এই যে বাম পাশে এক ঘর খালি রেখে শুরু হয়েছে, পারা যাবে? যদি আমি এরকম করতাম, এখানে রাখতাম 9, কি রাখতাম? এখানে 9 রাখতাম, তাহলে এখানে কি 1.5 দেওয়া যাবে? ক্লাস যদি থাকে তাহলে দেওয়া যাবে, কিন্তু এই ক্লাস তো নাই। আছে? এরকম কোনো ক্লাস নেই, দশমিকের কোনো ক্লাস নেই। এই জন্যই হয় জোড়া, মানে এখানে দিতে হবে কি 8 আর হলো 10, এরকম করে আপনি অফসেট তৈরি করলে মাঝখানে রাখা যাবে। জোড় সংখ্যা দিতে হবে তা না, আপনি চাচ্ছেন কন্টেনার ইউজ করবেন না, কিন্তু অফসেটের মাধ্যমে মাঝখানে আনবেন, তখন জোড় সংখ্যা ইউজ করবেন। ঠিক আছে, ওকে। নিজেরা ট্রাই করলে নিজেরাই লজিকে বুঝতে পারবেন, ক্লাস 1-এর অঙ্ক এগুলো। যদি এখানে 4 করেন তাহলে কি হবে? একবারে ডানে চলে যাবে, বাম পাশে 4টা ঘর খালি থাকবে। এবার কি বুঝছেন? কিন্তু যদি এখানে 5 দিয়ে দেন, তখন রিলোড দেন। দেখেন ঘর ঠিকই তৈরি হয়েছে, এই জন্য স্ক্রলিং বার চলে আসছে। এই জন্য একটু হিসাব করে কাজ করতে হবে। ওকে, আমরা অফসেটও বুঝতে পারছি, এমডিও বুঝতে পারছি। এবার একটু অন্য কিছু বুঝি। সেটা হচ্ছে এই যে আমি একটা বক্স দিলাম, বক্স আমি তৈরি করি 3টা, 1, 2, 3টা। কি করলাম? 3টা না, 4টাই তৈরি করলাম। যদি আমি প্রত্যেকটাতে একই ক্লাস ইউজ করি, কল এমডি 5 ইউজ করলাম, কল এমডি 5, দেখেন তো কি হয়। কি হয়েছে? 1, 2টা, আবার নিচে নেমে আসছে 1, 2টা। ওকে, যদি আমি এখানে একটা বিয়ার দিতাম তাহলে একটু ক্লিয়ার হতো আর কি। প্রত্যেকটা বক্সের নিচে একটু মার্জিন দেন, মার্জিন বটম 10 পিক্সেল। এবার দেখেন, এই হচ্ছে একটা বক্স, সব লাল তো এই জন্য মিশে গেছে। হচ্ছে আরেকটা বক্স, এই পাশে কতটুকু খালি? 2 ঘর খালি, 5-5 করছি খালি, 5-5 খালি। সে তো আর এগুলো তো আর এখানে খাপ খাবে না, জায়গা হবে, এই জন্য নিচে নেমে গেছে। ব্যাপারটা এরকম। এখন ধরে নেন আমি কোনো ব্যাকগ্রাউন্ড দিলাম না, আমি শুধুমাত্র একটা বর্ডার দিলাম 1px সলিড ব্ল্যাক, এখানে কোনো মার্জিন টার্জিন দিলাম না। এবার রিলোড দেন একটা, এবার দেখেন 4টা ঘর আসছে। যদি আমি এখানে দিতাম 4 4 4 4, 1, 2, 3টা, পরেরটা কই আসছে? নিচে, কারণ 4 4 4 12 তো হয়েই গেছে। যদি আমি করতাম 3, সবগুলা 3 করতাম, সেক্ষেত্রে কলাম বানানো খুব কঠিন বুটস্ট্র্যাপে।
আমাদের পুরো ওয়েবসাইটে মেনলি কলাম নিয়ে সবচেয়ে বেশি টেনশনে থাকতে হয়, ওটাই সহজ করে দিচ্ছে এরা। এবার দেখেন আমরা রেসপন্সিভটা করব কিভাবে, কলামকে কিভাবে রেসপন্সিভ করব। ছোট করেন, দেখেন নর্মাল অবস্থায় 4টা থাকতেছে, কিন্তু 992 সমান বা উপরে গেলে, কারণ এমডি দিছি, কি দিছি এমডি, কিন্তু এমডিটা যখন থাকবে না মানে 992 নিচে নামবে, তখনই নিচে নিচে নেমে গেছে, এটা সলভ করা দরকার না? 992 নিচে নামলে যদি নিচে নিচে নেমে যায় তাহলে তো সমস্যা। আচ্ছা, সেক্ষেত্রে আরো কিছু ক্লাস আছে, যেমন হচ্ছে আপনার এস এম। কি ক্লাস? এস এম দেখা যায় স্মল, এমডি মানে মিডিয়াম, এস এম মানে স্মল। আমি যদি এখানে আবার ইউজ করি কল এস এম 6, কল এস এম 6, প্রত্যেকটাতে এটা বসায় দেই, কি করলাম? কল এস এম 6 করলাম। বলেন তো কি হবে এখন? 992 সমান বা বেশি হইলে 4টা কলাম, আর 992 নিচে গেলে পরে 2টা নিচে 2টা, রাইট? এটা হচ্ছে 992 কি নিচে আসলে, আবার 992 উপরে গেলে কি 4টা, তার মানে 992 থেকে শুরু করে 768 পর্যন্ত ওই এস এমটা কাজ করে। কোনটা কাজ করে? এস এমটা কাজ করে। আপনি চাচ্ছেন 768 নিচে গেলেও আপনি চেঞ্জ করবেন, তাহলে কোনটা? এক্সএস। কোনটা করবেন? এক্সএস। এখানে একটা ব্যাপার মনে রাখবেন, অলওয়েজ এমন ভাবে ডিজাইন করবেন যাতে এক্সএস ইউজ করতে না হয়, যাতে 768 নিচে নামলেই অটোমেটিক্যালি সুন্দর হয়ে যায়, যে উনি যেরকম করছে আর কি, অটোমেটিক্যালি কি রেসপন্সিভ হয়ে যায়। অলওয়েজ এস এম দিয়ে সব সলভ করে ফেলার ট্রাই করবেন। এক্সএসে গেলে কিছু সমস্যা হয়, যেটা আপনারা কাজ করতে করতে একটা সময় থেকে সমস্যা হবে না, কিন্তু প্রথম দিক থেকে হবে। তো এবার যদি আমি এরকম করি যে কল এক্সএস কত, সাপোজ আবার 4 দিয়ে দিলাম, 4 আমার ইচ্ছা মতো আর কি, এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কয় ঘর রাখতে চান। অনেকে মনে হয় বুঝতেছেন না, কে কে বুঝতেছেন না একটু হাত তোলেন, তাহলে অন্যভাবে বুঝাবো। আপনারা দুজন বুঝে ফেলাইছেন, আচ্ছা 2 জন 3 জন, আপনি বুঝেন নাই, আচ্ছা আপনি বুঝেন না, 5 জন আছেন। এখন বলেন এই রিলেটেড সমস্যা না সিএসএস জাভাস্ক্রিপ্ট কিভাবে কল করতে হবে ওই রিলেটেড সমস্যা, শুধু এখানে কিভাবে কাজ করতে হবে সেটাই তো। ওকে, আমি একটা ক্লাস নিলাম, এই ক্লাসটাকে স্টাইল করছে, শুধুমাত্র বর্ডার দিছি আর হাইট দিছি। কি দিছি? শুধু বর্ডার আর হাইট দিছি, যার কারণে ওটা ফুল স্ক্রিনই পাচ্ছে, যেহেতু ডিপ দিয়ে করছি। যখন আমি এটাতে একটা জাস্ট একটা ক্লাস সেট করতেছি, কল সাপোজ 4, 4 ভাগ, 12 ভাগের 4 ভাগ কত? পুরা ওয়েবসাইটে 3 ভাগের 1 ভাগ, কিন্তু 12 ভাগের 4 ভাগ আর 3 ভাগের 1 ভাগ একই না? একই। এই স্টাইলটা পাবে, কিন্তু এখানে আবার বলে দিতে হবে কোন স্ক্রিনের জন্য পাবে। যদি আমরা লিখি এমডি, তাহলে পাবে 992 থেকে শুরু উপরের দিকে, মানে 992 উপরে যত স্ক্রিন আছে শুধুমাত্র ওগুলাতে 12 ভাগের উপরে নিচে না, শুধু উপরে। 992 সমান থেকে শুধু উপরের দিকে, নিচের দিকে কলাম হবে না যদি এমডি ইউজ করেন। এর জন্যই খেয়াল করে দেখেন এখন ফুল স্ক্রিন আছে না নর্মালি, ফলে আপনি যখন বড় করতেছেন তখন দেখেন 992 উপরে গেলেই কি 12 ভাগের 4 ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু যখন 992 নিচে আসতেছি তখন আবার আগের মতো নর্মাল। যদি 992 নিচে থেকে শুরু করে আবার 768 পর্যন্ত আমি চেঞ্জ করতে চাই, তাহলে কি কল এমডি, সরি কল এস এম ইউজ করতে হবে। এখন বলেন 12 ভাগের কয় ভাগ হবে? 992 নিচ থেকে 768 পর্যন্ত। সাপোজ আমি 5 দিলাম, কি দিলাম? 5। জাস্ট ক্লাসের নামগুলো মনে রাখতে হবে। এই যে 992 বেশি নিচ্ছি, একটু কম, 992 নিচে আনতেছি একটু বেশি। আপনি কি বুঝছেন এখনো? 12 ভাগের 5 ভাগ,
মনে করেন এই টেবিলটা 12 ভাগ, এটাকে 12টা ভাগ করা আছে, তার মধ্যে 5 ভাগ আর কি, 5টা ভাগ অনুযায়ী উইথ পাবে। এবার বুঝছেন? মানে 100 ভাগের 5 ভাগ না, 12 ভাগের 5 ভাগ উইথ পাবে, মানে টোটাল উইথটাকে সে 12টা ভাগ করছে। 12 ভাগের 4 ভাগ, 12 ভাগের 4 ভাগ। বুঝেন নাই? না বুঝলে হাসি না দিয়ে বলেন বুঝি নাই। রাইট, এই 4 মানে হচ্ছে ফুল স্ক্রিন। আমাদের স্ক্রিনটা যদি হয় সাপোজ কত, 1000 পিক্সেল আমাদের স্ক্রিনটা। আমাদের স্ক্রিনটা কি 1000 পিক্সেল, তাহলে আমি যদি কলএমডি 4 ইউজ করি, এটা কত পিক্সেল হবে আপনি বলেন, খালি শুধু আপনি। হ্যাঁ, ওইটাকে যদি আমি 4 ভাগ মানে 12 ভাগ করি, 4 ভাগ করা কি ইজি হবে? আপনি কি বলতে পারবেন, ইনস্ট্যান্ট বলতে পারবেন এটা কত, মানে এটা কত পিক্সেল? 1000 পিক্সেলকে যদি বলি এটা 12 ভাগ, এটার আমি 4 ভাগ করছি, আপনি কি ইমিডিয়েটলি হিসাব করতে পারবেন? কিন্তু যদি 1000 সরি 1200 পিক্সেল হয় আমাদের স্ক্রিনটা, 1200, এখন যদি বলি এটার 12 ভাগের 4 ভাগ, এখন বলেন কত পিক্সেল? শুধু আপনি, কেউ বলবেন না, শুধু উনি বলবে। আমাদের স্ক্রিনটা 1200 পিক্সেল, ওইটাকে যদি আমি 12 ভাগের 4 ভাগে আনি কত হবে? ক্লাস 2 এর অঙ্ক আমি শিখাতে পারবো না এখন। রাইট, এতক্ষণ লাগছে কেন? আরেকজন বলে দিছে না এটা হইল কিছু, তো উনি তো ওনার হিসাবটা করতে পারলো না। 300 হবে, একজন বলতেছে 300। 1200 পিক্সেল রে 12 ভাগের 1 ভাগ কত? 100 পিক্সেল, আর 4 ভাগ মানে 400 পিক্সেল। সো ইনস্ট্যান্ট তো আমরা হিসাব করতে পারতেছি না, ওই হিসাব করে লাভ নাই। মেইন কথা আমাদের স্ক্রিনটাকে আপনি 12 ভাগ ধরেন, ধরে এটাকে 4 ভাগ করলে পুরো স্ক্রিনটাকে 100% ধরে কি একটা স্পেসিফিক স্ক্রিনে নিয়ে আসবে। নিজেরা ইউজ করেন। এখনো কি কনফিউশন আছে কার? ভয় পাওয়ার কিছু না, আমি আরেকবার বুঝাইতে চাচ্ছি, এই জন্য জিজ্ঞেস করছি। এখনো কনফিউশন আছে কার? এখনো নাই? সব বুঝে ফেলছেন সবাই? আচ্ছা, কি বুঝেন না এক্স্যাক্টলি? কি বুঝেন নাই? হুম, বুঝি নাই। রাইট রাইট, 1 ডজন। আমাদের টোটাল স্ক্রিনটাকে 1 ডজন সাইজ মনে করি, সেটার 1 হালি সাইজ আর কি, মানে 4 ভাগ। আর 6 ভাগ কি হাফ ডজন। ওকে, মানে মেইন কথা আমি আরেকবার যদি বুঝাই, মানে ক্যালকুলেশনটা এটা আসলে খুব ইজি, আপনারা কেন বুঝতেছেন না আমি বুঝলাম না। আমাদের স্ক্রিনটা হচ্ছে 1024 রাইট নাও, এটাকে যদি আমি 12 ভাগ করতে চাই, কি করতে চাই? 12 ভাগ করতে চাই, 1 ভাগ কত হবে? 85 পিক্সেল। কত হবে? 85 পিক্সেল। যদি আমি 4 ভাগ করি, 12 ভাগের 4 ভাগ, তাহলে কত পিক্সেল হবে? 341 পিক্সেল। এবার কি বুঝছেন? এখন এখানে পিক্সেল অনুযায়ী হবে না, এখন আপনার স্ক্রিন যদি 124 যদি ছোট করতে থাকেন, ওটা অটোমেটিক্যালি ছোট হইতে থাকবে, যেহেতু পার্সেন্টেজ দিয়ে করা। ওকে, কল এমডি মানে হচ্ছে 992 থেকে উপরে, আর কল এসএম মানে 992 থেকে নিচে কিন্তু 768 পর্যন্ত। কল এমডি 4 মানে 992 উপরে গেলে সেটা 12 ভাগের 4 ভাগ পাবে স্ক্রিন সাইজ, এই বক্সটা উইথ পাবে 12 ভাগের 4 ভাগ। আর কল এসএম 5 মানে কি 992 থেকে শুরু করে 768, এই অংশটুকুতে কি 12 ভাগের 5 ভাগ পাবে এই বক্সের সাইজ, মানে উইথ। এবার একটু প্রফেশনালি কাজ করি, আমি 3টা করলাম, 3টা করাতে এটা কিন্তু এখন 3 ভাগ হচ্ছে, আমি আরো 3টা বানাই, নিচে নিচে আছে না? আমি চাচ্ছি যখন 992 নিচে নামবে, কত হবে? 992 নিচে অটোমেটিক্যালি কিন্তু নিচে নেমে যায়, আমি চাচ্ছি তখনও 6টা ভাগই থাকবে। কটা থাকবে? আমি চাচ্ছি তখনও 6টা ভাগ থাকবে।
সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কল SM4 লিখতে হবে। মানে এই ক্ষেত্রে তাহলে কি 6টাই থাকবে, 3 3 3 3 3, 1 2 3 1 2 3 এরকম। আমি চাইছি তার নিচে যখন নামবে কি হবে, তার নিচে যখন নামবে তখন হবে কল XS6, মানে দুইটা দুইটা হয়ে যাবে। কি হবে, দুইটা দুইটা 768 নিচে যখন আসবে, দেখছেন দুইটা দুইটা। এবার কি বুঝছেন কিনা, যারা বুঝেন নাই ভিডিওটা বারবার বারবার দেখবেন, কারণ এটা টোটালি মানে সিম্পল ক্যালকুলেশনের ব্যাপার। ঠিক আছে, পারবো। একটা প্রবলেম থাকে, দেখেন আমি যখন এটাতে কাজ করতেছি, একটু ই করেন, যদি আমি কন্টেইনার ইউজ করতাম, কন্টেইনার কি করতাম, কন্টেইনার ইউজ করতাম, তখন ওটা দুই পাশে একটু খালি হয়ে যেত না। এবার ছোট করেন, দেখেন কাজ করতেছে। এই যে 3 ভাগ, ছোট করলো 3 ভাগ, আবার একটু ছোট করলে 2 ভাগ। আচ্ছা, যদি আমি এরকম চাই যে এই দুইটা 3 ভাগ আছে না, প্রথমে 3 ভাগ আছে, তো এই তিনটা 3 ভাগ আছে, এই 3 ভাগ আসলে এরকম 1 2 3 হবে না, হবে হচ্ছে এখানে দুইটা, এটা খালি থাকবে। এটা দুইটা হয়েছে, এটা খালি থাকবে। আবার এইটা এটা এটা এই তিনটা নিয়ে আবার 3টা হবে, আবার এটা নিচে নেমে যাবে। যদি আলাদা করতে চাই করা যাবে, যাবে। আপনি চিন্তা করতেছেন এই জায়গায় অফসেট দিলেই তো হয়, ওটাতে আর একটা ঝামেলা হবে, ডানে যাবে, নিচে নামবে না। ওটা কি নিচে নামবে না, কই যাবে, ডানে যাবে। এর জন্য আপনি যেটা করতে পারেন, প্রথম দুইটাকে একটা রো এর মধ্যে রাখেন, আবার পরের 3টাকে আরেকটা রো এর মধ্যে রাখেন, রো নামের একটা ক্লাসের মধ্যে আর কি। তারপরেরটাকে কি আরেকটা রো এর মধ্যে রাখেন, তাহলে তো আলাদা হবে নাকি, আলাদা হবে না তখন। নর্মালি তো মানে আলাদা হচ্ছে না, সব পাশাপাশি থাকতেছে, কোনোটা গ্যাপ থাকতেছে না। আমি প্রথম দুইটা যদি একটা রো এর মধ্যে রাখি, দেখেন এই দুইটা ওই রো এর মধ্যে আছে, ওই রো এর ভিতরে কিছু ঢুকতে পারবে না। রো মানে হচ্ছে ওভারফ্লো হিডেন, রো মানে কি ওভারফ্লো হিডেন, সো পরের গুলা ওটার ভিতরে ঢুকতে পারবে না। হ্যাঁ, বুটস্ট্র্যাপের ক্লাস রো, ট্যাগ না কিন্তু ক্লাস। আমি তো ট্যাগ ইউজ করি নাই, ক্লাস ইউজ করছি। এবার কি ক্লিয়ার? আপনার মানে লাগতেই পারে আপনি যে সব সময় কলামগুলো ফুল স্ক্রিন পর্যন্ত রাখবেন, এরকম কোনো কথা আছে? আপনি হইতে পারে না দুইটা রাখবেন, পরে খালি থাকবে, আবার 3টা খালি থাকবে, আবার একটা, এরকম তো খালি খালি রাখতেই পারেন। এই জন্য প্রত্যেকটা কলামগুলোকে যতদূর রাখতে চান ওটাকে একটা রো এর মধ্যে রাখবেন। বুঝলাম না, পুরা বলেন, পুরা জিনিসটা মিডলে বলতে কি বুঝবো আমি? মাঝখানেটা থাকবে না, মাঝখানেটা বাদ দিয়ে দেন, বাদ দিয়ে এটারে অফসেট করেন, কল এমডি অফসেট 1, সে এক ঘর খালি থেকে তারপর শুরু হবে। এই যে সে এক ঘর, আচ্ছা এখানে সমস্যা কোথায়, আচ্ছা 4 হবে, সরি 1 না 4 হবে, 4 ঘর খালি রাখবো। সমস্যা আছে, এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করবেন পাশে গিয়ে, আর এর উপর বেস করে কিছু একটা তৈরি করার ট্রাই করবেন। হইতে পারে আপনাদের পিএইচডিতে অনেক কলাম আছে না, এরকম একটা সেকশন বানিয়ে আমাকে দেখাবেন। বুঝতে পারছি? ক্লিয়ার তো? সমস্যা আছে? আচ্ছা, এইবার আমি একটু ইউআই কিট সম্পর্কে আইডিয়া দিই, মানে জাস্ট এই গ্রিডি তৈরি করে দেখাবো অন্যভাবে। getuikit.com, সেম সিস্টেম ফার্স্টে ডাউনলোড করতে হবে। ইভেন এটা গেট স্টার্টেডে গিয়ে আবার সিডিএন দিয়ে কল করতে পারেন, সমস্যা নেই। তো আমি ডাউনলোড করে আপাতত কাজ করতেছি। হ্যাঁ, আপনি একসাথে দুটো ইউজ করতে পারবেন, কখনো দরকার হবে বলে আমার মনে হয় না।
সেম সিস্টেম, এখানে কয়টা ফোল্ডার পাইছি? তিনটা। সেম ভাবে তিনটা ফোল্ডার এখানে রাখবেন। রাখার পরে ওই যে আগে যেরকম করছি index.html বানাবেন, style.css বানাবেন, ওকে এখানে লিখেন UI kit, পরে কাটতেছি CSS লিঙ্ক করান ঠিক আগের মতো করে। এখানে CSS ফোল্ডারের ভিতরে গিয়ে দেখেন অনেক ফাইল দেখছেন, এখানে তো কয়েকটা, ভিতরে যান, কম্পোনেন্টস এর ভিতরে যান। মজা না? খুব মজা। আচ্ছা, এখানের মধ্যে আমাদের লাগবে শুধু একটা ফাইল, কোনটা? uikit.min.css। কোনটা লাগবে? সবগুলো একসাথে লাগবে না, এটা ক্ষেত্র বিশেষে কাজে লাগে, সব সময় লাগে না। যেটা দরকার শুধু ওটা ইউজ করতে হয়। আচ্ছা, আমরা যেটা মেইন ফাইল এটা কল করাই uikit.min.cs, বাট এগুলো ভুলেও কেটে দিবেন না, এটা রাখতে হবে, পরে লাগবে। কাজ শেষ, আপনার লাগতেছে না, মানে লাগলো না, তখন বাদ দিয়ে দিবেন। বাট কাজ করার সময় মাঝে মধ্যে লাগতে পারে, তখন রাখবেন। uikit.min.css একটা। বাইরে আসেন, জেএস ফোল্ডারের ভিতরে কয়টা? দুইটা, তার মধ্যে uikit.js-টা কেটে দেন, এটা লাগবে না। uikit.min.cs এটাই কল করব। আবার ভিতরে দেখেন আরো অনেক ফাইল আছে, জেএস ফাইল সব, যেগুলোর কাজ আবার এখানে নেই। এখানে দেখেন আরো। ওকে, আমাদের কোনটা লাগবে? শুধু এটা লাগবে, uikit.min.js স্ক্রিপ্ট। ফার্স্টে যে কোয়ারিটা কল করতে হবে, তো যে কোয়ারি কোথায় আমি আগের জায়গা থেকে নিয়ে আসি, নতুন করে আবার বানাইতে চাচ্ছি না ফাইলটা। জেএস এর ভিতরে jQuery.js uikit.min.js শেষ। শুধুমাত্র গ্রিড তৈরি করে দেখাই আমি। এখান থেকে কম্পোনেন্টসে যান, কম্পোনেন্টসে যাও, সরি কোরে যান, কোর এখানে যাওয়ার পরে দেখেন গ্রিড, দেখছেন? গ্রিডে ক্লিক করেন, দেখেন তারা কিভাবে বানাইছে। আচ্ছা, সেম সিস্টেম, এখানে একটা বক্সকে স্টাইল করেন, সরি হাইট দেন 200 পিক্সেল, যেহেতু কন্টেন্ট নাই। তারপর কি একটা ব্যাকগ্রাউন্ড দেন রেড। এবার ওই বক্সটাকে এখানে লিখেন, নর্মালি রান করেন। কি লাল হয়েছে? তো এখানে একটা ক্লাস অ্যাড করেন ইউকে উইথ, কি নামে? ইউকে উইথ 1/3, মানে 3 ভাগের 1 ভাগ। এটা একটু ইজি। পুরো স্ক্রিনের কয় ভাগ? 3 ভাগের 1 ভাগ। যদি এখানে লিখতেন 4 ভাগের 1 ভাগ, 1-4, না না, আপনার ইচ্ছা মতো না, স্পেসিফিক কিছু ক্লাসের নাম আছে। যদি আপনি হাফ হাফ রাখতে চান, অর্ধেক, তাহলে কি 2/1। যদি আপনি 3 ভাগের 1 ভাগ রাখতে চান, 3 ভাগের 1 ভাগ। যদি আপনি কি 4 ভাগের 1 ভাগ রাখতে চান, যদি আপনি 5 ভাগের 1 ভাগ, যদি 7 ভাগের 1 ভাগ, এরকম না। এখানে কিছু স্পেসিফিক ক্লাস আছে, এই যে 1/1, 1/2, 1/3, 2/3, 3/4, শুধু এগুলা বাইরে নাই কিন্তু। এখানে 10, মানে 10টা ঘর আর কি। বাট বুটস্ট্র্যাপে একটা স্বাধীনতা আছে, আপনি ওখানে 10 ভাগের 7 ভাগ করতে পারবেন। এখানে 10 ভাগের 7 ভাগ আছে কিনা দেখেন, আছে। এখানে মনে রাখতে হবে, ওখানে মনে রাখার কিছু ছিল না। আর ওইটা থেকে এটা একটু বেশি ইফেক্টিভ। ওইখানের মধ্যে এখানে দেখেন 4 ভাগের 3 ভাগ, 5 ভাগের 4 ভাগ, 6 ভাগের 5 ভাগ, এরকম করা যায়। ঠিক আছে, চেঞ্জ করা যায় অনেক কিছু। এগুলো মনে রাখলেই চলবে। মেইন কথা মনে রাখার একটা শর্টকাট ওয়ে বলে দিতেছি, আপনি শুধু এগুলো মনে রাখবেন। 2 ভাগের 1 ভাগ, 1 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1, 4 ভাগের 1, 5-এর 1, 6-এর 1, 10-এর 1। তারপর 3-এর 2, 4-এর 3, 5-এর 4, 6-এর 5, 10-এর 9। 7, 8, 9 বাদ যাবে আর কি। ঠিক আছে, 7, 8, 9 বাদ যাবে। তো আমি যদি সেম ভাবে এখানে 3 দিয়ে 3টা তৈরি করি, 1 3 1 3 1 3, কয়টা কলাম তৈরি হবে? কয়টা? 3টা। ভালো করে দেখেন,
এটা কলাম, নিচের দিকে এটা কলাম। কলাম তৈরি হয় না, এটা কলাম তৈরি হওয়ার সিস্টেম কি, এটা অবশ্যই একটা ক্লাসের মধ্যে রাখতে হবে ইউকে গ্রিড নামে। এটা কিসের মধ্যে রাখতে হবে বুঝিনি কেন? আপনি বুঝতেছেন না যে এখানে লাল একটু ছোট ছিল। আচ্ছা বর্ডার দিয়ে করি, বর্ডার 1px সলিড ব্ল্যাক। এবার বুঝছেন? আমরা যদি এই তিনটারই দুই পাশে একটা ক্লাস অ্যাপ্লাই করি, ইউকে গ্রিড মানে ইউকে গ্রিড ক্লাসের ভিতরে রাখি জিনিসটাকে, তখনই পাশাপাশি আসবে। ঠিক আছে? অন্যান্য যে সিএসএস ফ্রেমওয়ার্ক গুলা দেখবেন একই টাইপের, একটু চেঞ্জ, জিনিস একই, কাজ করবে একইভাবে, শুধুমাত্র ক্লাসের নামগুলো চেঞ্জ। আচ্ছা এখন এটা যখন ছোট করব আমরা, একটু খেয়াল করেন, আমি যখন 1920-এ যাচ্ছি তখনও 3 ভাগ, যখন ছোট করতেছি ছোট ছোট করতেছি কি নিচে নামে, নিচে ম্যানুয়ালি নামাইতে হবে, কিন্তু বুটস্ট্র্যাপে অটো নেমে যায়। এখানে কি করতে হবে? ম্যানুয়ালি নামাইতে হবে। মেন কথা ওইখানে সিস্টেমটা ছিল উল্টা, 1920-এর বেশি হইলে, এখানে হচ্ছে 480 সম্ভবত শুরু হয়, 480 থেকে 480-এর উপরে গেলে এটা কাজ করবে। ইউকে উইথ কতর উপরে গেলে? 480-এর উপরে গেলে এটা কাজ করবে। উল্টা একটু নিচে আসেন, তাহলে দেখতে পাবেন একটু নিচে আসতে হবে। মিডিয়াম স্মল লার্জ, কত? মিডিয়াম স্মল লার্জ। ইউকে উইথ মানে কি? ইউকে উইথ মানে 400, ওকে, ইউকে উইথ নর্মাল। আমরা যদি মিডিয়াম স্মল লার্জ ইউজ না করি এটা সবসময় কাজ করবে, কিন্তু যদি এখানে আরো কিছু ক্লাস অ্যাড করি, ইউকে উইথ স্মল 1/4 কয় ভাগ হবে? 4 ভাগের 1 ভাগ হবে আর কি। নর্মালি এখন কত? সরি 3, একটু ছোট করি আমি, এই যে দেখেন 3 ভাগের 1 ভাগ। তো যখন আমি মিডিয়াম স্মল লার্জ যেগুলো ইউজ করব, তখন নর্মাল ইউকে উইথটা কাজ করবে কিসের জন্য? 480 নিচে। কখন? 480 নিচে। আর যখন আমি স্মল ইউজ করলাম তখন 480-এর উপরে গেলে দেখেন স্মলেরটা কাজ করতেছে, এই 4 ভাগের 1 ভাগ। আমি চাইতেছি যখন আবার একটু সাইজগুলো দেখেন, 768-এর উপরে যাবে, কত যাবে? 768-এর উপরে, তখন ইউজ করতে হবে কি? মিডিয়াম, ইউকে উইথ মিডিয়াম, সাপোজ 1/6, 6 ভাগের 1 ভাগ, মানে আরো ছোট হয়ে যাবে আর কি। বা 6 ভাগের 1 ভাগ না করে 2 ভাগের 1 ভাগ করি, তাহলে হাফ হাফ হয়ে যাবে, তাহলে বোঝা যাবে। এই তো এবার 768 নর্মালি কত? ইউকে উইথ 480-এর উপরে গেলে ইউকে উইথ স্মল, 768-এর উপরে গেলে কি? ইউকে উইথ মিডিয়াম। আর তারপরে যদি আপনি 960-এর উপরে আরেকটা দিতে চান তাহলে কি? লার্জ। এটা দেখানো লাগবে। আর এভাবেই কাজ করবেন। আপনাদের কাজ হচ্ছে যতটুকু দেখাইছি এতটুকু খুব ভালো মতো প্র্যাকটিস করে বুঝে আসা, মনে থাকবে? এটা হচ্ছে আপনাদের কাজ। আর অ্যাসাইনমেন্টের মধ্যে অবশ্যই বুটস্ট্র্যাপ আর ইউএ কিট দুইটা দিয়েই দুইটা আলাদা আলাদা কলাম বেসড একটা প্রজেক্ট করে নিয়ে আসবেন।